হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিপিএল এর অন্যতম একটা বিগ ম্যাচ হচ্ছে ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্সের ম্যাচটি। বিগ ম্যাচ বলার অন্যতম কারণ গত সিজনও এই ম্যাচটাই ছিল বিগ ম্যাচ। তার অন্যতম কারণ ছিল সাকিব এবং তামিমের যে একটা দ্বৈরথ সেটার জন্য। এবং গতবারও আল্টিমেটলি বরিশালের কাছে হেরেই কিন্তু রংপুর বিদায় নিয়েছে। সো সেই জায়গা থেকেও এই সিজনেও আল্টিমেটলি দলের যে এক ধরনের কম্প্যারিজন চলে আসে সেটা অবশ্যই থাকবে এবং তার থেকেও বড় কথা এবারের টুর্নামেন্টে সবথেকে শক্তিশালী দুটি দল হচ্ছে রংপুর এবং বরিশাল। তো এই কারণে এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। এখন এই ম্যাচের বিষয়ে কথা বলার আগে যে জিনিসটা দেখতে হয় দু দলেরই প্রথম ম্যাচগুলো, বিশেষ করে বরিশাল এর আগে একটি ম্যাচ খেলেছে, রংপুর দুটি ম্যাচ খেলেছে। রংপুর দুটিতে জিতেছে, বরিশাল একটিতে জিতেছে। বরিশালের জয়টা আবার একটু তার জন্য স্পেশাল। তার অন্যতম কারণ হচ্ছে তারা ম্যাচে যে অবস্থায় ছিল, প্রায় ২০০ রানের কাছাকাছি টার্গেট চেস করতে যেয়ে মাত্র ৬১ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে তারা মোটামুটি বের হয়ে গেছে এবং তারা আসলে আল্টিমেটলি ম্যাচে ছিলই না। সো সেই জায়গা থেকে এই ম্যাচ তারা জিতে নেওয়া, প্রায় 197-8 এর মতো চেস করে ফেলা, সেটা আসলেই খুব অসম্ভব একটা ব্যাপার ছিল এবং দারুণ একটা বিষয় ছিল যেটা পুরো দলকে কনফিডেন্সে বুস্ট আপ করবে। সো এই জায়গা থেকে বরিশাল যথেষ্ট এগিয়ে থাকবে। আবার তারা তাদের ভুলগুলো দেখতেছে। যেহেতু শক্তিশালী একটা দল, তারপরে যখন তাদের বিরুদ্ধে 190 প্লাস স্কোর করে ফেলে, সেই জায়গা থেকে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট, তারা এটা নিয়ে কাজ করার সুযোগ পেয়েছে। অন্যদিকে রংপুরের ব্যাপারে আসেন, রংপুরের যেটা সুবিধা, তারা ২টা ম্যাচে জিতেছে, বাট তারা ২টা ম্যাচে আল্টিমেটলি যে কারণে জিতেছে হচ্ছে নাহিদ রানার কারণে। সো নাহিদ রানার দুটো ম্যাচ বলতে, বিশেষ করে লাস্ট ম্যাচে নাহিদ রানার বোলিংয়ের কারণেই কিন্তু তারা ম্যাচটা জিতেছে। সো রংপুরের আল্টিমেটলি যেটা, তাদের টিমটা মোটামুটি রেডি। তারা এখন পর্যন্ত তাদের কম্বিনেশনটা রেডি করে ফেলতে পেরেছে। তারা যেহেতু সৌম্য সরকারকে পাচ্ছে না, সৌম্য সরকারের জায়গায় তারা শুরুতে কথা হচ্ছিল আজিজুল হাকিম তামিমকে খেলাবে, বাট এখন পর্যন্ত খেলায় নাই। হয়তোবা তারা একটা সারপ্রাইজ প্যাকেজ হিসেবে তাকে পরে নামাতে চাচ্ছে বা পরে টুর্নামেন্টের শেষের দিকে তাকে ইউটিলাইজ করতে চাচ্ছে। সো সেটাও তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে। এছাড়াও ওভারঅল যেহেতু দুটো দলেই পুরো টুর্নামেন্টের শক্তিশালী দল এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলছে, তাদের প্লেয়ারেরও কোনো সংকট নেই, তাদের কম্বিনেশনের কোনো প্রবলেম থাকার কথা না। বরিশালে একটা জিনিস হতে পারে, তারা যেহেতু শান্ত ফার্স্ট ম্যাচে রান পায় নাই, সেটা নিয়ে কথা হচ্ছে, বাট আমার মনে হয় না প্রথম ম্যাচ পরে তাকে ড্রপ দিবে। কিন্তু আমার মনে হয় তাকে আসলে লং টাইম ক্যারি করাটা ভুল হবে। আবার তামিমের উচিত বা টিম ম্যানেজমেন্টের উচিত কোনো ধরনের, তারা যদি কোনো এক্সপেরিমেন্ট করতে চায় কম্বিনেশন রেডি করার জন্য, সেক্ষেত্রে আমার মনে হয় তাদের এখনই করে ফেলা উচিত। সেটা তারা যদি শান্তকে ড্রপ দিয়ে তার জায়গায় আরিফুলকে খেলায়, সেটাও করতে পারে, অথবা তানভীরকে ড্রপ দিয়ে রিশাদকে খেলানো, সেটাও তারা করতে পারে। আর তাদের আলটিমেটলি বিদেশি আমার মনে হয় না খুব একটা চেঞ্জ তারা করবে, কারণ হচ্ছে ফাহিম আশরাফকে তাদের রাখতে হবে লাস্ট ম্যাচের এই পারফরমেন্সের পরে। শাহিন আফ্রিদি টোটাল খেলবে 5 থেকে 6টা ম্যাচ। সো 5টা ম্যাচ খেলে তাকে তো ড্রপ দেওয়ার কোনো অপশনই নেই, আর সে এমনিতেই মেইন বলার। সো ডেভিন মালান আমার মনে হয় না এখনই তারা তাকে নিবে। কাইল মায়ার্সকেও তারা এখন ছাড়বে না, যেহেতু কাইল মায়ার্স হচ্ছে কয়েকটা ম্যাচ খেলে চলে যাবে। সো এই জায়গা থেকে আমার মনে হয় তাদের ফরেন প্লেয়ার খুব একটা চেঞ্জ আসবে না, বাট যারা আছে তারা মোটামুটি সলিড পারফরমেন্সে দিচ্ছে। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় তারা হয়তো বা যদি কম্বিনেশনের কারণে বা কোনো এক্সপেরিমেন্ট করতে চায়, শান্তর বদলে আরিফুলকে নিতে পারে তারা চাইলে, এবং রিশাদকে নিতে পারে তানভীরের জায়গায়। অন্যদিকে রংপুরের বেলায় আসলে, রংপুরের আসলে প্রবলেম খুব একটা দেখবেন না, কারণ রংপুর যে ধরনের তাদের 11টা সাজিয়েছে, তারাও আলটিমেটলি খুব স্ট্রং পর্যায়ে আছে। তাদের ব্যাটসম্যানের কথা বললে, তাদের যদি আমি ওপেনিং পজিশন থেকেই শুরু করি, প্রত্যেকেই ভালো একটা শেপে আছে। আবার তাদের যদি শুরুতে উইকেট পড়ে যাওয়ার পর ইফতেখার যেভাবে ব্যাটিং করেছে, বা সেকেন্ড ম্যাচে কম রান হলেও সোহান একটা কাভার আপ দিয়ে দিয়েছিল, এই যদি তাদের এখানে ব্যাটিং নিয়ে কাজ করতে হয়, সেটা হয়তো বা মেন জায়গায় ফোকাস করতে হবে হচ্ছে শুরুতে তাদের যে রানটা আসছে না সেটা নিয়ে কাজ করতে হবে। বাট আমার মনে হয় খুশদিল শাহ বা ইফতেখার এরা জানে কিভাবে কামব্যাক করতে হয়, স্কোর করতে হয়। সো তাদেরকে নিয়ে আসলে খুব বেশি কাজ করার কিছু নেই। সো এই জায়গা থেকে রংপুরের দলটাও পারফেক্ট। এখন আমি যদি এই ম্যাচের প্রেডিকশনে আসি, আমার কাছে দুটো দলেই সমান শক্তির মনে হবে, কারণ আমি যদি ফার্স্টে বরিশালের বোলিংয়ের সাথে রংপুরের বোলিংয়ের কম্পেয়ার করি,
বরিশালের বোলিং প্রথম ম্যাচে খুব একটা ভালো করতে পারে নাই, কিন্তু রংপুরের বোলিং কিন্তু আলটিমেটলি দুটো ম্যাচেই ভালো করেছে এবং রংপুরের বোলিং দ্বিতীয় ম্যাচে মোটামুটি তারা ম্যাচটা জিতেছে বলারদের কারণেই। বিশেষ করে নাহিদ রানার কথা এখানে বলতেই হয়। সো নাহিদ রানাকে ফেস করতে হবে বরিশালের ব্যাটসম্যানদেরকে, সেটা তাদের জন্য একটা টাফ কন্ডিশন হতে পারে, টাফ চ্যালেঞ্জ হতে পারে। অন্যদিকে বরিশালের বোলিংয়ে এখন পর্যন্ত কেউ থ্রেট হয় নাই। কাইল মায়ার্স থ্রেট, এটা বলাই যাচ্ছে, যেহেতু মিরপুরের উইকেট, পাশাপাশি সে শুরুতে খুব ভালো সুইং করতে পারে। নট অনলি মিরপুরের উইকেট, তার থেকে বড় কথা হচ্ছে মায়ার্স শুরুতে খুব ভালো সুইং করতে পারে এবং এইটা হচ্ছে তার জন্য প্লাস পয়েন্ট, দলের জন্য প্লাস পয়েন্ট। সেটা একটা চ্যালেঞ্জ হবে রংপুরের জন্য। শাহিন আফ্রিদির বোলিং তো অবভিয়াসলি আছে, এছাড়াও বাকি যারা আছে তাদেরকেও মোটামুটি ভালো ফেস করতে হবে, বাট আমার কাছে মনে হয় না যে বাকিরা খুব একটা থ্রেট হতে যাচ্ছে। রিশাদ খেললে তাকে একটু দেখে শুনে খেলতে হবে, আদারওয়াইজ মোটামুটি বোলিংয়ের দিক দিয়ে আমি দুই দলকেই সমান দিব। কারণ এখানে যদি আপনি নাহিদ রানার কথা বলেন, শেখ মাহাদির কথা বলেন, খুশদিলের কথা বলেন, অন্যদিকে আপনার থাকবে কাইল মায়ার্স থাকবে, শাহিন আফ্রিদি থাকবে, রিশাদ খেলে রিশাদ থাকবে। সো দু দলের জন্যই আলটিমেটলি ইকুয়াল একটা বোলিং চ্যালেঞ্জ হতে যাচ্ছে। এখানে হয়তোবা স্লাইটলি আমি এগিয়ে রাখবো আলটিমেটলি বরিশালকেই, বিকজ অফ হচ্ছে কাইল মায়ার্স এবং শাহিন আফ্রিদি নিজেদের দিনে যে কোনো কিছুই করে ফেলতে পারে। সো এই জায়গাটাতে নাহিদ রানা যদিও ভালো বল করতেছে, আবার অন্যদিকে বরিশালের ব্যাটসম্যানরা যেহেতু সবাই এক্সপিরিয়েন্স, সো এটা নাহিদ রানার জন্য একটা টাফ চ্যালেঞ্জ হবে। এটাও দেখার বিষয় আসলে নাহিদ রানা এক্সপিরিয়েন্স ব্যাটসম্যানদের অ্যাগেনস্টে কেমন করছে। অন্যদিকে আমি যদি ব্যাটিংয়ে আসি, ব্যাটিংয়ে আমার কাছে আলটিমেটলি বরিশালের ব্যাটিংটাই এগিয়ে থাকবে। তার মেন কারণ হচ্ছে বরিশালের ব্যাটিং লাইন আপ দেখেন, একদম মোহাম্মদ নাবি পর্যন্ত 8 নম্বরে, লাস্ট ম্যাচে শাহিন আফ্রিদিও খুব ভালো ব্যাট করেছে। সো আপনার এখান দিয়ে তাদের 9 নম্বর ব্যাটসম্যান পর্যন্ত খুব ভালো স্কোর করতে পারতেছে। সো এখান থেকে আপনার কোনো এটা ভাবার কোনো অপশন নেই যে তাদের আসলে ব্যাটসম্যান কম। অন্যদিকে রংপুরের ব্যাটসম্যানও ব্যাটিং লাইন আপ লম্বা, কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে রংপুরের ব্যাটিংয়ের যদি পাওয়ার স্ট্রেন্থ চিন্তা করতে যান, সেই জায়গা থেকে বরিশালের যথেষ্ট এগিয়ে। তার অন্যতম কারণ দেখেন, আপনি যদি শুরু থেকে দেখতে যান, তামিম ইকবাল একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারবে, মুশফিকুর রহিম একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারবে, মাহমুদুল্লাহ রিয়াদ, ফাহিম আশরাফ, যদি ডেভিড মালানকে খেলায়, আমি মালানকে যদি বাইরে রেখে যদি 11 নিয়ে কথা বলি, কাইল মায়ার্স থাকবে, একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারবে, মোহাম্মদ নাবি একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারবে। তাদের কোনো ধরনের রিসোর্সের অভাব নেই। যদি নাজমুল হাসান শান্ত খেলে, সেও কিন্তু সেম, তার কিন্তু বিপিএলে 2টা সেঞ্চুরি আছে। সো এখান থেকে এটা বলার কোনো সুযোগ নেই শান্তকে একটু আপনি উইক ধরবেন, সেটারও সুযোগ নেই। বা শান্তকে ড্রপ দিয়ে যদি আরিফুলকে খেলায়, আরিফুলও যথেষ্ট ভালো খেলে। সো এই জায়গা থেকে আমার মনে হয় বরিশালের ব্যাটিং রংপুর থেকে এগিয়েই থাকবে। এখন চলে আসে প্রেডিকশনে আলটিমেটলি কারা জিতবে সেটা বলা খুবই টাফ। তার অন্যতম কারণ হচ্ছে এখানে টসটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাট আমার কাছে টস জেতা হারার পরও আমি কিছুটা এগিয়ে রাখবো বরিশালকে। বাট মাঠের খেলায় যারা এক্সিকিউশনটা ভালো করতে পারবে, যারা ওই সিরিয়াসনেসটা বজায় রাখতে পারবে, তারাই শেষ পর্যন্ত জিতবে। অ্যান্ড এটা আমরা বলতে পারি কালকের ম্যাচটা খুব ভালো ফাইট হবে। বিশেষ করে বিপিএলের সবথেকে বড় একটা ম্যাচ এইবারের বিপিএলের, বিকজ অফ হচ্ছে দুই দলেই কিন্তু তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলছে এবং চ্যাম্পিয়নের অন্যতম দাবিদারও বলা যায়। সো এই জায়গা থেকে ম্যাচটা দেখার মতোই হবে। আমি আমার পার্সোনাল মতামত যদি দিই, আমি হোপফুলি মনে করব যে বরিশালী ম্যাচটা জিততে যাবে বা জিতবে। দেখা যাক মাঠের খেলায় কারা ভালো খেলতে পারে এবং কারা শেষ পর্যন্ত জিতে। আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কী হতে পারে, দুই দলের স্ট্র্যাটেজি কী হতে পারে, প্লেইং 11 কী হতে পারে, অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসার আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।